অভিষেক দেখ, ওরা শুধু জাল নোট বানাচ্ছে না, ওরা এই যান্ত্রিক বাঘের পিঠে করে ন্যানো চিপ পাচার করছে। এই চিপগুলো যদি শহরের পাওয়ার গ্রিডে ঢুকে যায়, তবে এক নিমেষে পুরো দেশের অর্থনীতি আর বিদ্যুৎ ব্যবস্থা ধসে পড়বে। সুন্দরবন হলো ওদের এই নিরাপদ করিডোর। ঠিক সেই সময় হলের একটি বড় দরজা খুলে গেল। বিনয় প্রবেশ করল, তবে এবার তার সাথে রয়েছে আরও 5 জন সশস্ত্র ব্যক্তি। তাদের পরিচয় স্পষ্ট নয়, তবে তাদের চোখের ভাষা বলছে তারা ভাড়াটে খুনি। রোহন, রোহন, তুই বিজ্ঞানের ছাত্র। তুই জানিস এই প্রযুক্তি পৃথিবীর চেহারা বদলে দিতে পারে। ওই অভিষেককে আমি মারতে চাইনি, কিন্তু তোরা বড্ড বেশি কৌতূহলী। এখন তোদের কাছে একটাই উপায়, আমাদের সাথে যোগ দে, না হলে এই অরণ্যের মাটির নিচে তোদের চিরতরে কবর হবে। নমস্কার, আমি এবং গপ্প থেকে সৌভিক। আজ আপনারা শুনবেন লেখক অয়ন হালদারের কলমে রয়্যাল বেঙ্গলের নীল চোখ। তবে গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটিকে হাইপ করে গল্পটি আরও বেশি সংখ্যক শ্রোতা বন্ধুর কাছে পৌঁছে দিতে আমাদের সাহায্য করুন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, তবে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি সৌভিক। গল্পের প্রধান চরিত্রে কুমারজিৎ এবং সৌমুদি। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, লেখক অয়ন হালদারের কলমে রয়্যাল বেঙ্গলের নীল চোখ। কলকাতার রাজপথে যখন শরতের মেঘমুক্ত নীল আকাশকে ঢেকে ধোঁয়াটে ধুলোর আস্তরণ পড়ে যায়, তখন মধ্যবিত্ত জীবনের একঘেয়েমি বিষের মতো শিরায় শিরায় ছড়িয়ে পড়ে। হর্ন, কোলাহল আর ট্রাম বাসের চাকাপিষ্ট রাস্তার ক্লান্তি ঝেড়ে ফেলতে রোহন, অয়ন আর সুমিত স্থির করল এবার আর পাহাড় নয়, তারা যাবে অদলস্পর্শী নোনা জলের রহস্যপুরীতে, সুন্দরবন, যেখানে প্রতিটি জোয়ার ভাটায় জীবনের সংজ্ঞা বদলে যায়। শিয়ালদহ স্টেশনের প্রাচীন পলেস্তারা খসা দেওয়াল আর অসংখ্য মানুষের হুড়োহুড়ি পেরিয়ে যখন তারা ক্যানিং লোকালে উঠে বসল, তখন ট্রেনের কামরায় ভ্যাপসা ঘামের গন্ধের মাঝেও রোহন অনুভব করল এক অদ্ভুত মুক্তি। ট্রেনের জানলা দিয়ে সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। শহরতলির ছোট ছোট স্টেশনে ঝালমুড়ি আর ঘুগনিওয়ালার হাঁকডাক পেরিয়ে ধীরে ধীরে দৃশ্যপট বদলে যেতে লাগলো। গাছপালার রঙে সবুজের ঘনত্ব বাড়তে লাগলো, আর বাতাসের আর্দ্রতায় ধরা দিল নোনা নদীর গন্ধ। সুমিত মাথা চুলকিয়ে বলল, কিরে রোহন, তুই তো একেবারে ধ্যানমগ্ন ঋষি হয়ে গেলি। আরে ট্রেনটা যে ক্যানিং ঢুকছে সে খেয়াল আছে? ভাবছি রে সুমিত, এই যে আমরা সভ্য জগৎ ছেড়ে যাচ্ছি, ওখানে গিয়ে আদিম অরণ্য আমাদেরকে কিভাবে বরণ করবে। অভিষেক তো বলল ওখানে নাকি আজকাল কিছু অদ্ভুত কাণ্ড ঘটছে। অয়ন হাসতে হাসতে প্রত্যুত্তরে বলে উঠল, আরে রাখ তো রহস্য। অভিষেকের কাজই হলো আমাদের ভয় দেখানো। সুন্দরবনে বাঘ থাকবে না তো কি বেড়াল থাকবে নাকি? হ্যাঁ, চল তো আগে। হরেন কাকার হাতের সেই পার্শে মাছের ঝালটা খাওয়ার জন্য আমার পেটটা এখন চোঁচো করছে। ক্যানিং স্টেশনে নামতেই রোদের তেজ তাদের অভ্যর্থনা জানালো। সেখান থেকে ভ্যান রিকশায় চড়ে খেয়াঘাট, নদীর পার বরাবর ছোট ছোট ডিঙি নৌকা আর লঞ্চের সারি। পশুর নদী এখানে তার বিশাল বিস্তার নিয়ে বয়ে চলেছে। জোয়ারের ঘোলাটে জল যখন তীরের ম্যানগ্রোভের শিকড়ে ধাক্কা মারছে, তখন মনে হয় যেন নদীটা ফুঁসছে। তারা যখন লছিমন মার্কা ভটভটি নৌকোয় চড়ে বসল, তখন বিকেল প্রায় ফুরিয়ে এসেছে।
নৌকার মাঝি গফুর মিয়া, বছর 60-এর এক বৃদ্ধ। তার কপালে বলিরেখার ভাঁজ যেন সুন্দরবনের মানচিত্র। গফুর মাঝি কফ জড়ানো গলায় বলে উঠল, দাদা বাবুরা মেলা দিন পর আসলেন বুঝি? তাই আজকাল রাইতে বনের ধার দিয়ে বেশি উকি দিয়ে না, দিনকাল ভালো না। কেন গফুর চাচা, বাঘেদের উপদ্রব বেড়েছে নাকি? গফুর মাঝি বিড়ি ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে খোশ মেজাজে বলতে শুরু করলো, বাঘ তো বনের রাজা গো বাবু, তারা থাকে আপন মনে। তাই এখন যেগুলো দেখা যায় তারা ঠিক বাঘ নাকি অমানুষ তা বুঝন দেয়। বনের দেবতা বন বিবি কোপ নামছে বুঝি। রাইত হইলেই বনের মধ্যে থেকে ঘর ঘর আওয়াজ আসে, আর আকাশ থেকে নীল আলো ধরে। বন্ধুরা একে অপরের দিকে তাকালো। রোহনের মনে হলো গফুর মাঝির কথায় ভয় নেই, আছে এক গভীর সংশয়। নৌকা যখন ফরেস্ট বাংলোর জেটির কাছাকাছি পৌঁছলো, তখন গোধূলির ম্লান আলোয় অরণ্য এক বিশাল কৃষ্ণবর্ণের দানবের মতো মনে হচ্ছিল। নদীর নোনা জল আর পচা পাতার গন্ধ যেন কোনো এক প্রাচীন রহস্যের বার্তা বহন করে আনছে। ঘাটে দাঁড়িয়েছিল অভিষেক। খাকি ইউনিফর্মে তাকে বেশ সুপুরুষ আর গম্ভীর দেখাচ্ছে। বন্ধুদের দেখে সে এগিয়ে এলো। অভিষেক হাসি হাসি মুখে উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, আরে আরে, ভূত দেখছি না তো? এই আমি কিন্তু সত্যি ভাবিনি, জানিস তো তোরা এই গুমোট গরমে আসবি। এই অরণ্য এখন আর আগের মতন শান্ত নেই। ভেতরে আয়, চট করে হাত মুখ ধুয়ে নে। দেখ হরেন কাকা তোদের জন্য কত রকমের খাবার সাজিয়ে বসে আছে। বাংলোর ভেতরটা সেকেলে হলেও বেশ পরিষ্কার। কাঠের কড়িবর্গা থেকে ব্রিটিশ আমলের আভিজাত্য চুয়ে পড়ছে। আসবাবপত্র সব ভারী সেগুন কাঠের। ঘরে ঢুকেই সুমিতা রয়ন নিজেদের মালপত্র নিয়ে কাড়াকাড়ি শুরু করল, কিন্তু রোহন জানলা দিয়ে তাকিয়ে রইল সেই গভীর অন্ধকারের দিকে। কাঁটাতারের ওপারে যে অরণ্য, তা এখন যেন শ্বাস নিতে শুরু করেছে। ঝিঝি পোকার একটানা সুর। হঠাৎ বনের নিস্তব্ধতা চিরে একটা করুণ আর্তনাদ ভেসে এলো। কোনো হরিণ হয়তো বাঘের মুখে পড়েছে, কিন্তু পরক্ষণেই এক অদ্ভুত যান্ত্রিক শব্দ সেই আর্তনাদকে ছাপিয়ে গেল। অভিষেক দ্রুত জানলার পর্দা টেনে দিল। অভিষেক গম্ভীর কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, অন্ধকার ঘন হয়েছে, এখন আর বাইরের দিকে না তাকানোই ভালো। হরেন কাকা, এই খাবারটা নিয়ে এসো তো। হরেন ঠাকুর বড় থালায় করে নিয়ে এলো সেই বিখ্যাত বনমোরগের ঝাল আর নদীর মাছের গরম গরম কালিয়া। বাটা মশলার গন্ধে বাংলোর ড্রয়িং রুমটা যেন প্রাণ ফিরে পেল। বাংলোর ডাইনিং টেবিলের উপর ঝোলানো সেকেলে ঝাড়লণ্ঠনটা মাঝে মাঝে বাতাসের ঝাপটায় দুলে উঠছিল। সেই দোদুল্যমান আলোয় দেওয়ালে বন্ধুদের ছায়াগুলো কখনো দীর্ঘ হচ্ছিল, আবার কখনো কুকড়ে যাচ্ছিল ক্ষুদ্রকায় কোনো অবয়বে। হরেন ঠাকুরের রান্নার জাদুতে খাবারের থালাগুলো যখন শূন্য হতে শুরু করলো, তখন তৃপ্তির চেয়েও এক অবর্ণনীয় স্তব্ধতা গ্রাস করল সবাইকে। বনমোরগের সেই তীব্র ঝাল আর লবঙ্গ এলাচের সুবাস যেন স্নায়ুগুলোকে এক অদ্ভুত নেশায় আচ্ছন্ন করে ফেলেছে। অয়ন তৃপ্তির ঢেকুর তুলে চেয়ারে হেলান দিয়ে বসে বলল, অভিষেক, শহর ছাড়ার পর এত শান্তি কোথাও পাইনি রে। কিন্তু এই যে নিস্তব্ধতা, এটা যেন একটু বেশি ভারী মনে হচ্ছে, যেন চারপাশের দেওয়ালগুলো কান পেতে আমাদের কথা শুনছে। অভিষেক তার গ্লাসে জলের শেষ চুমুক দিয়ে জানলার দিকে তাকিয়ে বলল, সুন্দরবনের নিস্তব্ধতা মানেই হলো কোনো এক ঝড়ের প্রস্তুতি। জঙ্গল এখানে কখনো ঘুমোয় না। আমরা ঘুমাই, কিন্তু জঙ্গল জেগে থাকে হাজারটা চোখ নিয়ে। খাওয়ার পর সবাই বারান্দায় গিয়ে বসল। বারান্দার সামনেই সেই প্রকাণ্ড ঘাস জমি, আর তারপরেই অজেয় অরণ্যের সীমানা। অমাবস্যা ঘনিয়ে আসছে, তাই আকাশের নক্ষত্রগুলো আজ যেন একটু বেশি উজ্জ্বল। ছায়াপথটা
উত্তর থেকে দক্ষিণে এক রূপালী নদীর মতো বয়ে চলেছে। অরণ্যের ওপর দিয়ে বয়ে আসা হাওয়া এখন বেশ ঠান্ডা। ঝিঝি পোকার ডাকটা এখন আর আলাদা করে কানে লাগছে না। ওটা যেন এই পরিবেশের এক অবিচ্ছেদ্য আবহ সঙ্গীত হয়ে দাঁড়িয়েছে। হরেন ঠাকুর পিতলের থালায় পান নিয়ে এলো। সে এক কোণে পিঁড়ি পেতে বসে পানের খিলি সাজতে সাজতে মুখ খুলল। তার গলার স্বর কোনো পুরনো পুঁথির পাতলা কাগজের মতো খসখসে। হরেন ঠাকুর বলল, ডাইটা বাবুরা, আপনারা তো শহরের মানুষ, আপনারা দেখেন এই বনের ঘাস আর জল, কিন্তু আমরা দেখি এই বনের মালিকদের। এই যে সামনে অন্ধকার দেখছেন, ওখানে পা রাখলে মা বনবিবির হুকুম ছাড়া একটা পাত্তাও নড়ে না। কিন্তু ইদানিং মা যেন মুখ ফিরাইয়েছেন। বনের পশু পাখিরা বড় অশান্ত হইয়া আছে। কেন হরেন কাকা, কি এমন দেখেছেন আপনারা? সে এক অলক্ষণের ব্যাপার গো বাবু। গত পূর্ণিমার রাইতে আমি এই বারান্দায় খাড়াই আসছিলাম। হঠাৎ দেখলাম বনের গহিনে গাছের ডালপালা ভাঙিয়া কি যেন একখান অতিকায় জানোয়ার বাইর হইল। রাগের মতো দোয়া গাছা তার গা, কিন্তু তার চোখ দিয়া যে আলো বাইর হইতেছিল, তেমন আলো আমি এই ৭৭ বছর বয়সে কোনোদিনও দেখি নাই। আর গর্জন, রিয়া বাবা, সে তো ডাক না, সে যেন মাটি ফাটানো লোহার আওয়াজ। বনের আসল বাঘেরা ভয় কাঁটা হইয়া খাড়ির মধ্যে মুখ লুকাইল। রোহন আর অভিষেক একে অপরের দিকে তাকালো। বিজ্ঞানের ছাত্র রোহন জানে বাঘের চোখে কোনো কৃত্রিম আলোক ছটা থাকা অসম্ভব। অভিষেক ইশারায় হরেনকে থামিয়ে দিল। সে চায় না বন্ধুরা প্রথম রাতেই খুব বেশি আতঙ্কিত হয়ে পড়ুক। রাত তখন প্রায় 11:30। বারান্দার লণ্ঠনটা নিভিয়ে দেওয়া হয়েছে। চারিদিকে এখন শুধুই তারাদের আলো আর অরণ্যের রহস্যময় ছায়া। হঠাৎ নদীর দিক থেকে একটা অদ্ভুত ছন্দবদ্ধ শব্দ ভেসে এলো। মনে হলো কেউ যেন ধীর লয়ে জলের উপর দিয়ে হেঁটে আসছে, কিন্তু কোনো মানুষের পক্ষে ওই গভীর কাদা আর ম্যানগ্রোভের শ্বাসমূল মারিয়ে ওভাবে হাঁটা অসম্ভব। সুমিত ফিসফিস করে বলল, এই এই শুনতে পাচ্ছিস? আওয়াজটা এগিয়ে আসছে। অভিষেক দ্রুত তার বিছানার পাশ থেকে শক্তিশালী সার্চ লাইটটা নিয়ে এলো, কিন্তু সে আলো ফেলার আগেই বনের ভেতর থেকে এক গগনভেদী গর্জন শোনা গেল। সেই ডাকে সাধারণ বাঘের গর্জনের মতো কোনো কম্পন ছিল না, বরং ছিল এক যান্ত্রিক ধাতব অনুরণন। মনে হলো যেন কোনো প্রকাণ্ড স্টিল কাটার মেশিন বনের নিস্তব্ধতাকে চিরে খান খান করে দিচ্ছে। সেই আওয়াজের অভিঘাতে বারান্দার কাঁচের গ্লাসগুলো ঝনঝন করে উঠল। কয়েক সেকেন্ড সেই বিভীষিকা চলার পর আবার সব নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতা ছিল আগের চেয়েও বেশি ভয়ঙ্কর। ঝিঝি পোকাগুলো পর্যন্ত ডাক বন্ধ করে দিয়েছে, এমনকি নদীর ঢেউয়ের শব্দও যেন থেমে গেছে। অভিষেক সার্চ লাইটের আলো ফেলল কাঁটা তারের ওপারে। আলোর বৃত্তে ধরা পড়ল শুধু ঘন সুন্দরী আর গেওয়া গাছের বন, কিন্তু মাটির দিকে নজর যেতেই সবাই শিউরে উঠল। কাঁটা তারে ঠিক কয়েক ইঞ্চি ওপারে ভিজে কাদার উপর কতগুলো প্রকাণ্ড পায়ের ছাপ। বাঘের থাবার মতো দেখতে হলেও নখের দাগগুলো মাটিতে গভীর ক্ষত তৈরি করেছে, আর সেই ছাপের মাঝখানে একটা নীলচে তরল লেগে আছে, যে অন্ধকারেও মৃদু মৃদু জ্বলছে। অভিষেক, এটা কোনো জৈব রক্ত নয়, এটা যেন কোনো সিনথেটিক লুব্রিকেন্ট বা তেলের মতো কিছু একটা। বাঘের শরীরে তেলের কাজ কি? কাল সকালে তদন্ত শুরু করব। এই আজ রাতে আর কেউ ঘরের বাইরে যাস না, ঠিক আছে জয়ন্ত? আজ রাতটা আমরা পালা করে পাহারা দেব। ডায়েরিতে লিখে রাখ রোহন,
আজ রাত থেকেই সুন্দরবনের ইতিহাস বদলাতে শুরু করলো। বন্ধুরা যখন ঘরের ভেতরে গিয়ে আশ্রয় নিল, তখন বাইরে সুন্দরবনের আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। বজ্রপাতের ক্ষীণ আলোয় অরণ্যের সেই দীর্ঘ ছায়াগুলো যেন কোনো এক প্রেত লোকের রূপ ধরল। রোহন বিছানায় শুয়েও ঘুমোতে পারল না। তার মাথায় ঘুরছে গফুর মাঝির সেই নীল আলো আর হরেন ঠাকুরের যান্ত্রিক বাঘের গল্প। অরণ্যের এই রূপান্তর কি সত্যিই প্রকৃতির খেয়াল, নাকি মানুষের চরম লোভের কোনো ভয়ঙ্কর নীল নকশা? ভোর হতে তখনও অনেক দেরি, কিন্তু বাংলোর চারপাশের বাতাস তখন যেন ভারী হয়ে উঠছে। নোনা জল আর পচা পাতার গন্ধ ছাপিয়ে সেখানে জায়গা করে নিয়েছে পোড়া তামা আর যান্ত্রিক ঘর্ষণের এক উৎকট দুর্গন্ধ। সুন্দরবনের ভোর যেন কোনো এক বিষণ্ণ কবির কবিতার মতো। কুয়াশার হালকা চাদর যখন অসুর নদীর উপর দিয়ে ভেসে বেড়ায়, তখন ম্যানগ্রোভের সারিগুলোকে মনে হয় যেন কোনো শ্বেত শুভ্র প্রেতাত্মার দল। কিন্তু আজ সেই ভোরের স্নিগ্ধতা ছিল না। বাংলোর চারপাশে ছড়িয়েছিল এক উৎকট পোড়া তেলের গন্ধ, যা প্রকৃতির স্বাভাবিক সুবাসকে গ্রাস করে ফেলেছে। অভিষেক সূর্য ওঠার আগেই বন্ধুদের জাগিয়ে তুলল। সবার চোখে তখনও রাতের সেই যান্ত্রিক গর্জনের আতঙ্ক লেগে আছে। রোহন একটা প্লাস্টিক ব্যাগে করে সেই রহস্যময় নীল তরল আর কাদার নমুনা সংগ্রহ করল। অভিষেক তার বাইনোকুলার দিয়ে কাটা তালের ওপারটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। হঠাৎ বাংলোর গেটে সজোরে ধাক্কা দেওয়ার শব্দ শোনা গেল। গফুর মাঝি আর সাথে আরও কয়েকজন গ্রামবাসী প্রায় হন্তদন্ত হয়ে ছুটে এসেছে। সবার চোখে মুখে চরম উত্তেজনা আর ভয়ের ছাপ। গফুর মাঝি হাঁফাতে হাঁফাতে বলল, সাহেব, সব বোনাস হয়ে গেছে। চৌধুরী বাড়িতে গত রাইতে জম নাই মাইছিল। মা বন বিবিকে আমাকে উপর থেকে মুখ ফিরাইলেন। কি হয়েছে গফুর চাচা, পরিষ্কার করে বলো। গ্রামবাসীদের মধ্যে একজন, নাম সনাতন, সে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, সাহেব, মেজো কর্তার ভাই বিনয় বাবু রে বাঘে নিয়ে গেছে। কিন্তু কিন্তু বাঘ কি আর মানুষ হয়? বাঘ কি মন্দির থাইকা সোনার মূর্তি চুরি করে? চৌধুরী বাড়ির 300 বছরের পুরনো সেই সোনার সরস্বতী মূর্তি আর বিনয় বাবু দুজনেরই কাল রাইতে বেলায় হাওয়া কইরা দিছে। খবরটা শোনা মাত্রই অভিষেকের চোয়াল শক্ত হয়ে উঠল। সে দ্রুত তার জিপটা বের করতে বলল। রোহ, নয়ন আর সুমিত তৈরি হয়ে নিল। সুন্দরবনের বুক চিরে মেঠো পথ ধরে জিপটি যখন চৌধুরী বাড়ির দিকে ছুটছিল, তখন দুপাশে আদিম অরণ্যের ছায়াগুলো যেন উপহাস করছিল তাদের। চৌধুরী বাড়ি, একসময় এই অঞ্চলের দাপুটে জমিদার ছিলেন তারা। আজ সেই বিশাল অট্টালিকা শ্যাওলা আর আগাছার দখলে। নোনা ধরা দেওয়াল থেকে প্লাস্টার খসে পড়ে ইটগুলো কঙ্কালের পাঁজরের মতো বেরিয়ে এসেছে। সদর দরজায় পৌঁছতেই নাকে এলো রক্তের সেই উগ্র তামাটে গন্ধ। বাড়ির উঠোনে থমথমে ভিড়। মেজকর্তা বিনোদ চৌধুরী বারান্দার এক কোণে স্তম্ভিত হয়ে বসে আছেন। তার পাশে ছোট বৌমা আর বাড়ির কয়েকজন পরিচারিকা সমস্বরে কান্নাকাটি করছে। অবিনাশ দারোগা তার পুলিশ ফোর্স নিয়ে আগে থেকেই পৌঁছেছেন, কিন্তু তাকেও বেশ বিভ্রান্ত দেখাচ্ছে। অবিনাশ দারোগা অভিষেকদের দেখে গম্ভীর মুখে বলল, আসুন অভিষেক বাবু, আসুন। কেসটা খুবই জটিল। আপনি কি কখনো শুনেছেন বাঘে আলমারি ভেঙে গয়না আর মূর্তি চুরি করে? অথচ প্রত্যক্ষদর্শীরা বলছে ওরা বাঘই দেখেছে। অভিষেক আর রোহন অন্দরমহলের দিকে এগোলো। ঠাকুর ঘরের দরজাটা
ভেঙে পড়ে আছে। ভেতরটা লণ্ডভণ্ড। সোনার সরস্বতী মূর্তির সেই প্রাচীন সিংহাসনটি আজ শূন্য। মেঝেতে চাপ চাপ রক্ত, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। বাঘ যদি কোনো মানুষকে আক্রমণ করে তবে সেখানে নখের আঁচড় আর ছ্যাঁচড়ানোর দাগ থাকাটা স্বাভাবিক, কিন্তু এখানে রক্ত যেন নিখুঁতভাবে ঢেলে দেওয়া হয়েছে। রোহন ঝুঁকে পড়ে মেঝের রক্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। হঠাৎ সে পকেট থেকে একটা কাচের শিশি বের করে সেই রক্তের কিছুটা অংশ তাতে ভরে নিল। রোহন বলল, অভিষেক, এই রক্তটা দেখতো, এটা জমাট বাঁধেনি, অথচ ভোর থেকে এখনো পর্যন্ত বেশ কয়েক ঘন্টা পার হয়ে গেছে। আর এই রক্তের ঘনত্ব কেমন একটা কৃত্রিম ধরনের। তারা যখন বিনয়ের ঘরের দিকে গেল তখন রহস্য আরও ঘনীভূত হল। বিনয় চৌধুরী ছিলেন একটু বিচিত্র প্রকৃতির। গ্রামের লোকের কাছে তিনি ছিলেন পাগলা ঠাকুর। দিনের বেলা অরণ্যে ঘুরে বেড়ানো আর রাত্রে নিজের ঘরে অদ্ভুত সব ইলেকট্রনিক যন্ত্র নিয়ে পড়ে থাকাই ছিল তার নেশা। বিনয়ের ঘরে ঢুকতেই সবাই চমকে উঠল। ঘরের দেওয়ালে টাঙানো সুন্দরবনের বিশাল ম্যাপ, যেখানে রেড মার্কার দিয়ে কয়েকটি বিশেষ অঞ্চল চিহ্নিত করা হয়েছে। ঘরের এক কোণে টেবিলের উপর ছড়িয়ে আছে কিছু সার্কিট বোর্ড, সোল্ডারিং আয়রন আর কয়েক গাছি সিনথেটিক হলুদ কালো পশম। সুমিত বলল, এগুলো তো বাঘের গায়ের রঙের পশম। বিনয় কি তবে বাঘের ছদ্মবেশ তৈরির চেষ্টা করছিল? হতে পারে, কিন্তু সে নিজে নিখোঁজ হলো কেন? নাকি এটা কোনো বড় নাটকের অংশ? বিনয়ের বালিশের নিচ থেকে একটা ডায়েরি উদ্ধার করল রোহন। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আজ রাতে বনবিবির চরে নীল আলোর সংকেত আসবে। যান্ত্রিক পদধ্বনি হবে আমার মুক্তির পথ। পুরো ঘরটা তল্লাশি করার সময় অভিষেক লক্ষ্য করল ঘরের মেঝেতে একটা অংশ ফাঁপা। কার্পেটটা সরাতেই দেখা গেল একটা ছোট্ট গোপন কুঠুরি। চমকে উঠল সবাই। সেই কুঠুরির ভেতর থেকে উদ্ধার হলো একটি অত্যাধুনিক ওয়াকিটকি আর একটি হাই ফ্রিকোয়েন্সি রিমোট কন্ট্রোল। বাইরে তখন গ্রামবাসীদের উত্তেজনা চরমে। সনাতন মোড়ল চিৎকার করে বলছে, এই সব মানুষের কাম না। বিনয় বাবু তো দেবদল্লু মানুষ আসিলেন, তারে বাঘে নিতে পারে না। এ হইল গিয়া ওই শয়তান বাঘের কাম, যারা যারা আগুন বইমে করে। অবিনাশ দারোগা অভিষেককে আড়ালে ডেকে বললেন, দেখুন অভিষেক বাবু, পুলিশ ডিপার্টমেন্টের ওপর মহল থেকে চাপ আসছে, কিন্তু আমরা তো বনের বাঘের বিরুদ্ধে এফআইআর করতে পারি না। আপনি ফরেস্ট অফিসার হিসেবে আমাদের কিছু গাইড করুন। দারোগা বাবু, এই বাঘ অরণ্যের সৃষ্টি নয়, এর জন্ম কোনো ল্যাবে। আমাদের আজ রাতেই কালোচড়ার নিষিদ্ধ এলাকায় একবার যেতে হবে। বিনয়ের ডায়েরি বলছে রহস্যের চাবিকাঠি ওখানেই লুকিয়ে আছে। বাংলোয় ফেরার পথে রোহন জানলার বাইরে তাকিয়ে ভাবছিল, সুন্দরবনের এই মলাট দেওয়া রহস্যের আড়ালে হয়তো লুকিয়ে আছে কোনো বিশাল আন্তর্জাতিক পাচার চক্র, যারা বাঘের ভয়কে ঢাল হিসাবে ব্যবহার করছে। কিন্তু বিনয়, সে কি শিকার নাকি এই রহস্যের প্রধান খলনায়ক? আকাশে তখন মেঘের ঘন ঘটা। সুন্দরবনের নোনা হাওয়ায় আসন্ন কোনো যুদ্ধের বারুদ গন্ধ। বাংলোয় ফেরার পর থেকেই রোহন নিজেকে ঘরের মধ্যে বন্দি করে ফেলেছে। তার সাথে রয়েছে একটি ছোট পোর্টেবল মাইক্রোস্কোপ আর কিছু রাসায়নিক কিট, যা সে কলকাতা থেকে শখ করে সাথে এনেছিল। অয়ন আর সুমিত বারান্দায় বসে উৎকণ্ঠার সাথে অপেক্ষা করছে। অভিষেক তার সার্ভিস রিভলভারটি পরিষ্কার করতে করতে জানলার বাইরে তাকিয়ে আছে। বনের অন্ধকার যেন এখন থেকেই জমাট বাঁধতে শুরু করেছে। প্রায় ঘণ্টাখানেক পর রোহন ঘর থেকে বেরিয়ে এলো। তার মুখমণ্ডল ফ্যাকাশে, চোখের দৃষ্টিতে এক অদ্ভুত বিস্ময়। রোহন উত্তেজনার সুরে বলল,
অভিষেক অবিশ্বাস্য। ওই যে রক্তটা আমরা জমিদার বাড়ি থেকে নিয়ে এলাম, ওটা কোনো মানুষের বা পশুর রক্ত নয়। ওটা আসলে এক ধরনের সিনথেটিক ফ্লুইড, যার সাথে আয়রন অক্সাইড আর লাল রং মেশানো হয়েছে যাতে খালি চোখে রক্ত বলে মনে হয়। আর ওই নীল তরলটা, ওটা হলো হাই গ্রেড লুব্রিকেন্ট, যা সাধারণত অত্যাধুনিক হাইড্রোলিক মেশিনে ব্যবহার করা হয়। তার মানে আমার আশঙ্কাই ঠিক, বাঘগুলো আসলে রক্ত মাংসের নয়, ওগুলো ধাতব যন্ত্র। কিন্তু এত নিখুঁত যান্ত্রিক বাঘ বানানোর ক্ষমতা এদেশে কার আছে? আর তা কেনই বা সুন্দরবনের এই দুর্গম এলাকাকে বেছে নিল? কারণটা স্পষ্ট, বাঘের ভয় এখানে আইনের চেয়েও বড়। মানুষ বাঘের ভয়ে জঙ্গলে ঢোকে না, আর পুলিশ বাঘের উপদ্রব ভেবে দায় এড়িয়ে যায়। এই সুযোগেই কোনো বড় অপরাধ চক্র তাদের ডেরা গেঁথেছে। কথার মাঝেই হরেন ঠাকুর রান্নাঘর থেকে ভুরভুরে সুগন্ধে মোহিত এক ট্রে নিয়ে হাজির হলো। আজ তার আয়োজনে কোনো খামতি নেই। মাটির বাসনে করে সে নিয়ে এসেছে নদী থেকে সকালে ধরা টাটকা ইলিশের ভাপা আর কচি পাঁঠার ঝোল। সুগন্ধি গোবিন্দভোগ চালের ভাতের সাথে সেই সর্ষে বাটা ইলিশের ঘ্রাণে সারা বাংলোয় গুমোট ভাবটা মুহূর্তেই উধাও হয়ে গেল। তাই দে বাবুরা, রাইতের বেলা সমে মানুষের লড়াই হবে কয়েছেন, তাই পেটটা ঠান্ডা করে নিন। এই ইলিশ মাছ কাল রাতে জোয়ারের টানে খাড়িতে ঢুকেছিল, আর মাংসটা একদম টাটকা। খেয়ে নিন, বনবীর আশীর্বাদে শরীরে বল পাবেন। খাওয়ার টেবিলে আড্ডা জমলেও সবার মনেই এক চোরা আতঙ্ক কাজ করছিল। আউশ চালের ভাতের সাথে সেই কচি পাঁঠার হাড় চোষা ঝোল আর ইলিশের পেটির স্বাদ নিতে নিতেও অয়ন বারবার জানলার দিকে তাকাচ্ছিল। জানিস, তোদের এই রান্নার স্বাদ ভুলবো না কোনোদিন, কিন্তু ভয় হচ্ছে কাল সকালে আমরা সবাই একসাথে এই টেবিলে বসে প্রাতরাশ করতে পারবো তো? পারবো অয়ন, আমাদের শুধু সতর্ক থাকতে হবে। এই জয়ন্ত, তুই ব্যাকআপ টিমকে রেডি রেখেছিস তো? হ্যাঁ, 5 জন ফরেস্ট গার্ড নদীর ওপারে পজিশন নিয়ে থাকবে। আমরা সিগন্যাল দিলেই ওরা মুভ করবে। রাত তখন গভীর। অরণ্যের ওপর দিয়ে এক চিলতে ভাঙা চাঁদ উঠেছে। অভিষেকরা তৈরি হয়ে নিল, তাদের কাঁধে কিট ব্যাগ, হাতে শক্তিশালী নাইট ভিশন ট্র্যাপ ক্যামেরা। সুন্দরবনের এই নিষিদ্ধ এলাকায় রাতে পা রাখা মানেই মৃত্যুকে আমন্ত্রণ জানানো। কিন্তু আজ তারা প্রাণের ঝুঁকি নিতেই এসেছে। তারা যখন লছিমান নৌকায় করে কালো চড়ার দিকে এগোচ্ছিল, তখন নদীর জল থেকে এক ধরনের ফসফরাসের আভা বের হচ্ছিল। চারপাশ নিঝুম। হঠাৎ নদীর চরে একটা ঝপ করে শব্দ হলো। সার্চলাইটের আলো ফেলতেই দেখা গেল একটা অতিকায় কুমির জল থেকে ডাঙায় উঠছে। কিন্তু বনের ভেতরে দৃশ্য ছিল আরও ভয়ঙ্কর। ম্যানগ্রোভের শ্বাসমূলগুলো যেন এক একটা বিষাক্ত আঙুল। অভিষেক ইশারায় সবাইকে নিঃশব্দ হতে বলল। তারা নৌকা তীরে ভিড়িয়ে জঙ্গলে পা রাখল। নোনা কাদা আর পচা পাতার পিচ্ছিল পথে এগোতে এগোতে সুমিতের পা একবার একটা গর্তে ঢুকে গেল। সামলে নিতেই সে দেখল ওটা সাধারণ গর্ত নয়, ওটা কোনো এক ভারী চাকার দাগ যা মাটির অনেক গভীরে বসে গিয়েছে। হঠাৎ অরণ্যের নিস্তব্ধতা চিরে একটা তীক্ষ্ণ শীষ দেওয়ার মতো শব্দ হলো। কোনো পাখি নয়, ওটা যান্ত্রিক কোনো সিগন্যাল। সবাই নিচু হ, কোনো সেন্সর কাজ করছে। তারা ঝোপের আড়ালে নিজেদের লুকিয়ে ফেলল। ঠিক সেই সময় প্রায় 10 ফুট দূর দিয়ে একটা ছায়া নিঃশব্দে পার হয়ে গেল। বাঘের মতোই ডোরাকাটা শরীর, কিন্তু তার হাঁটার মধ্যে কোনো প্রাণীর স্বাভাবিক লাবণ্য নেই। প্রতিটি কদমে একটা ধাতব ঘর্ষণ বা মেটালিক ক্লিক শব্দ হচ্ছে। বাঘটার লেজটা যখন নড়ছে, তখন সেখান থেকে একটা লাল রঙের লেজার বিম চারপাশের গাছগুলোকে স্ক্যান করছে। সবাই রুদ্ধশ্বাসে তাকিয়ে রইল। যান্ত্রিক বাঘটা যখন পার হয়ে গেল, অভিষেক দ্রুত একটা বড় সুন্দরী গাছের গুড়িতে প্রথম ট্র্যাপ ক্যামেরাটা সেট করলো। রোহান, ক্যামেরাগুলো এমনভাবে সেট কর যাতে ওদের ফ্রিকোয়েন্সি আমাদের ট্যাবলেটে ধরা পড়ে। আমাদেরকে দেখতে হবে
এই শয়তানগুলো কোথা থেকে এনার্জি পাচ্ছে? কাজ শেষ করে তারা যখন দ্বিতীয় পয়েন্টের দিকে এগোচ্ছে, হঠাৎ বনের নিস্তব্ধতা চিরে একটা আকাশ ফাটা আর্তনাদ ভেসে এলো। ওটা বাঘের ডাক নয়, ওটা একটা মানুষের কণ্ঠস্বর। কণ্ঠটা যেন খুব চেনা। বিনয়, ওটা বিনয় গলা না? আওয়াজটা লক্ষ্য করে তারা যখন দৌড়তে শুরু করলো, হঠাৎ পায়ের তলার মাটি কেঁপে উঠল। বনের মেঝে থেকে একটা যান্ত্রিক হুঙ্কার ভেসে এলো, যা বাঘের গর্জনের চেয়েও কয়েক গুণ তীব্র। পরক্ষণেই সামনে এক অদ্ভুত নীল আলোর বিস্ফোরণ ঘটল। অভিষেক তার রিভলভারটা বের করল, বলল, সাবধান, ওরা কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে গেছে। আজ রাতে আর শুধু তদন্ত নয়, আজ বাঁচার লড়াই। সামনের কুয়াশা চিরে তখন এগিয়ে আসছে একজোড়া জ্বলন্ত লাল চোখ, যা কোনো রক্তমাংসের বাঘ হতে পারে না। সুন্দরবনের এই আদিম অরণ্য এখন এক অত্যাধুনিক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। সেই নীল আলোর বিস্ফোরণে মুহূর্তের জন্য সবার চোখ ধাঁধিয়ে গেল। সুন্দরবনের নোনা বাতাস হঠাৎ যেন তপ্ত বারুদের গন্ধে ভরে উঠল। অভিষেক রিভলভারের সেফটি ক্যাচ নামিয়ে চিৎকার করে উঠল, সবাই পজিশন নাও। সুমিত, গাছের আড়ালে যা। কুয়াশার চাদর চিরে বেরিয়ে এলো সেই যান্ত্রিক দানব। লম্বা একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়েও বড়। তার ধাতব পাতের তৈরি শরীরে চাঁদের আলো প্রতিফলিত হয়ে এক অপার্থিব দ্যুতির সৃষ্টি করছে। বাঘটির চোয়াল যখন আলগা হলো, সেখান থেকে কোনো গর্জন বেরোলো না, বরং বেরিয়ে এলো নীলচে রঙের একটি ইলেকট্রিক আর্ক। সাবধান, ওটা টেজার গান, ওটা শক খেলে হার্ট ফেল করবে। যান্ত্রিক বাঘটি অদ্ভুত ক্ষিপ্রতায় অয়নের দিকে ঝাঁপিয়ে পড়ল। অভিষেক কোনো দ্বিধা না করে ট্রিগার টিপল। দুটো গুলি বাঘের ধাতব ঘাড়ের কাছে আছড়ে পড়ল, কিন্তু লক্ষ্য করা গেল বুলেটগুলো বাঘের ক্ষতি করার বদলে ছিটকে বেরিয়ে যাচ্ছে। বাঘটি এক মুহূর্ত স্থির হলো, যেন তার সেন্সরগুলো অভিষেকের অবস্থান নির্ণয় করছে। অভিষেক, ওর চোখে মার, ওখানে ওর লেন্স আর সেন্সর আছে। অভিষেক লক্ষ্য স্থির করল। ঠিক তখনই বনের নিস্তব্ধতা চিরে একটা যান্ত্রিক কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, যা পুরো বনাঞ্চলকে প্রকম্পিত করে তুলল। সেই যান্ত্রিক কণ্ঠ বলে উঠল, থামুন অভিষেক বাবু, গুলি চালিয়ে আপনার বহুমূল্য বুলেট নষ্ট করবেন না। আমার এই শিকারীরা বুলেট প্রুফ কেভলার আর টাইটানিয়াম দিয়ে তৈরি, তাই তাদের উপর গুলি চালিয়ে আপনার কোনো লাভই হবে না। কণ্ঠস্বরটি শুনে সবাই স্তম্ভিত। ওটা বিনয়ের গলা, কিন্তু তাতে আগের সেই পাগলামি নেই, বরং রয়েছে এক শীতল আভিজাত্য। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো বিনয়। তার পরনে অত্যাধুনিক ট্যাকটিক্যাল গিয়ার, হাতে একটি হাই ফ্রিকোয়েন্সি ট্যাবলেট। বিনয়, তুই এসবের পেছনে? কিন্তু কেন? তুই তো সুন্দরবনকে ভালোবাসতিস। ভালোবাসতাম বলেই তো তাকে বাঁচাতে চাইছি রোহন। সুন্দরবন এখন ধ্বংসের মুখে। জলদস্যু আর চোরাকারবারীদের হাত থেকে এই সুন্দরবনকে বাঁচাতে হলে ভয় দরকার। এমন এক ভয় যা মানুষ কেন, আইনকেও দূরে সরিয়ে রাখবে। এই যান্ত্রিক বাঘেরা আমার এই রাজত্বের সীমান্ত প্রহরী। আর ওই সোনার সরস্বতী মূর্তি, জাল নোটের কারবার, ওগুলোও কি বন বাঁচানোর জন্য বিনয়? বড় কাজ করতে গেলে অর্থের প্রয়োজন হয় অভিষেক। আমাদের এই পাতালপুরি চালাতে যেই পরিমাণ বিদ্যুৎ আর প্রযুক্তি লাগে, তার যোগান দেয় এই জাল নোটের কারখানা। তোমরা অনেক দূর চলে এসেছ, এখন আর ফিরে যাওয়ার পথ নেই। বিনয় ট্যাবলেটে একটা বোতাম টিপতেই পায়ের তলার মাটি হঠাৎ কেঁপে উঠল। সেই প্রকাণ্ড সুন্দরী গাছের তলায় লুকিয়ে থাকা একটি হাইড্রোলিক প্ল্যাটফর্ম ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো। অভিষেকরা কিছু বুঝে ওঠার আগেই
এক প্রবল বায়ুচাপে তারা জ্ঞান হারিয়ে ফেলল। যখন তাদের জ্ঞান ফিরল, তারা দেখল তারা এক বিশাল ভূগর্ভস্থ হলের মাঝখানে বন্দী। চারদিকের দেওয়ালগুলো ইস্পাত আর কংক্রিটের তৈরি। হলের এক কোণায় বড় বড় সার্ভার র্যাক বসানো, যার নীল আলোয় পুরো ঘরটা এক অদ্ভুত ল্যাবরেটরির মতো দেখাচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল হলের মাঝখানে। সেখানে রাখা আছে হাজার হাজার জাল নোটের বান্ডিল, যা এতটাই নিখুঁত যে সাধারণ ব্যাংকও তা ধরতে পারবে না। রোহন দেওয়ালের এক কোণায় রাখা একটি মনিটরের দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। সেখানে দেখা যাচ্ছে একটি গ্লোবাল ম্যাপ, যেখানে ভারতের প্রধান প্রধান শহরগুলো লাল বিন্দু দিয়ে চিহ্নিত করা। অভিষেক দেখ, ওরা শুধু জাল নোট বানাচ্ছে না, ওরা এই যান্ত্রিক বাঘের পিঠে করে ন্যানো চিপ পাচার করছে। এই চিপগুলো যদি শহরের পাওয়ার গ্রিডে ঢুকে যায়, তবে এক নিমেষে পুরো দেশের অর্থনীতি আর বিদ্যুৎ ব্যবস্থা ধসে পড়বে। সুন্দরবন হলো ওদের এই নিরাপদ করিডোর। ঠিক সেই সময় হলের একটি বড় দরজা খুলে গেল। বিনয় প্রবেশ করল, তবে এবার তার সাথে রয়েছে আরও 5 জন সশস্ত্র ব্যক্তি। তাদের পরিচয় স্পষ্ট নয়, তবে তাদের চোখের ভাষা বলছে তারা ভাড়াটে খুনি। রোহন, রোহন, তুই বিজ্ঞানের ছাত্র। তুই জানিস এই প্রযুক্তি পৃথিবীর চেহারা বদলে দিতে পারে। ওই অভিষেককে আমি মারতে চাইনি, কিন্তু তোরা বড্ড বেশি কৌতূহলী। এখন তোদের কাছে একটাই উপায়, আমাদের সাথে যোগ দে, না হলে এই অরণ্যের মাটির নিচে তোদের চিরতরে কবর হবে। সুন্দরবনের মাটি বেইমানি সহ্য করে না বিনয়। তুই যে বাঘের ভয়কে ব্যবহার করছিস, সেই বাঘই তোকে ধ্বংস করবে। হঠাৎ হলের পেছন দিকে একটা বিস্ফোরণ ঘটল। জয়ন্তের ব্যাকআপ টিম, যারা এতক্ষণ বাইরে সিগন্যালের অপেক্ষায় ছিল, তারা সুড়ঙ্গের অন্য একটি মুখ দিয়ে ডায়নামাইট বিস্ফোরণ ঘটিয়ে ভেতরে ঢুকে পড়েছে। এখনই সময়, ঝাঁপিয়ে পড়ো। শুরু হলো পাতালপুরীর ভেতর এক তুমুল সংঘর্ষ। ল্যাপটপ, সার্ভার আর জাল নোটের বান্ডিলের মাঝখানে চলল গুলির লড়াই। অভিষেক সরাসরি বিনয়ের দিকে ধাওয়া করল। বিনয় তার রিমোট কন্ট্রোল দিয়ে দুটি যান্ত্রিক বাঘকে অভিষেকের দিকে লেলিয়ে দিল। কিন্তু রোহন এর মধ্যেই একটি সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। সে তার কিবোর্ডে দ্রুত আঙুল চালিয়ে চিৎকার করল, অভিষেক, আমি ওদের সোর্স কোড হ্যাক করেছি। বাঘগুলোকে আমি শাটডাউন করছি। 1 সেকেন্ডের ভগ্নাংশে যান্ত্রিক বাঘগুলোর চোখের লাল আলো নিভে গেল। তারা প্রাণহীন মূর্তির মতো মেঝেতে আছড়ে পড়ল। বিনয় হতভম্ব হয়ে গেল। এই সুযোগে অভিষেক তাকে জাপটে ধরে হ্যান্ডকাফ পরিয়ে দিল। ভোরবেলা যখন তারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলো, তখন নদীর জলে ভোরের সোনালি আভা ঝিলমিল করছে। পুলিশ আর ফরেস্ট গার্ডরা মাটির নিচ থেকে উদ্ধার করে আনলো সেই সোনার সরস্বতী মূর্তি আর বস্তা বস্তা জাল নোট। বাংলোর বারান্দায় ফিরে হরেন ঠাকুর সবার জন্য আদা চা আর গরম গরম কচুরি নিয়ে এলো। তার মুখে এক প্রশান্তের হাসি। দাইদা বাবু, বনবিবি আজ তার শহর মুক্ত করিছেন। মানুষের লোভের বাঘ আর এই বনে ডাকবেনি। রোহন জানলার বাইরে তাকিয়ে রইল। দূরে অরণ্যের গভীরে সত্যি এক রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শোনা গেল। এবার আর কোনো যান্ত্রিক ঘরঘরানি নেই। এই গর্জন হলো এই মাটির আসল মালিকের। সুন্দরবন আবার তার আদিম শান্তিতে ফিরল। বিনয়কে গ্রেফতার করার পর এবং মাটির নিচে ডেরার সন্ধান পাওয়ার পর সুন্দরবনের আকাশে সাময়িক স্বস্তির এক দীর্ঘশ্বাস নেমে এসেছিল। গ্রামবাসীরা ভেবেছিল বনবিবির অভিশাপের মেঘ কেটে গেছে, কিন্তু ফরেস্ট বাংলোর ভেতরে তখন নতুন এক আশঙ্কার কালো মেঘ জমাট বাঁধছিল। ভোরের ফিকে আলো যখন বাংলোর জানলা দিয়ে উকি মারছিল, তখন লঞ্চঘাটে এসে নামলেন এক নতুন আগন্তুক। তার আগমন এক নতুন রহস্যের
প্রারম্ভিক সংকেত ছিল। তিনি ডক্টর অর্ণব চ্যাটার্জি। তার পরনে খাকি শার্টের বদলে সাদা লিনেন শার্ট, চোখে মোটা ফ্রেমের চশমা, আর মুখমণ্ডল বুদ্ধির দীপ্তিতে উজ্জ্বল। তিনি একজন প্রখ্যাত সাইবার ফরেন্সিক বিশেষজ্ঞ, যার নাম দেশের গোয়েন্দা মহলে বেশ সুপরিচিত। হেডকোয়ার্টার থেকে তাকে বিশেষভাবে পাঠানো হয়েছে এই টাইগার গ্যাংয়ের পেছনে মূল শক্তিকে উদ্ঘাটন করার জন্য। ডক্টর অর্ণব বাংলোর বারান্দায় পা রেখেই অভিষেককে একটি সিল করা ফাইল হাতে দিলেন। তার মুখের অভিব্যক্তি ছিল গম্ভীর, যেন তিনি কোনো এক গভীর সমুদ্রের তলদেশের খবর এনেছেন। অভিষেক বাবু, বিনয় চৌধুরী এই বিশাল কারবারের একজন সামান্য কারিগর ছিল। তাকে এই সমগ্র সিন্ডিকেটের মাস্টারমাইন্ড ভাবলে আমরা একটা বিরাট ভুল করব। মাটির নিচে আপনারা যে ন্যানো চিপগুলো এবং উন্নত প্রযুক্তির সরঞ্জাম পেয়েছেন, সেগুলোর কোডিং ল্যাঙ্গুয়েজ এবং মেকানিক্যাল ডিজাইন কোনো একক বা সাধারণ হ্যাকারের কাজ নয়। এর পেছনে রয়েছে টাইগার আই নামক এক আন্তর্জাতিক সিন্ডিকেট, যার জাল শুধু এশিয়া মহাদেশেই নয়, সমগ্র বিশ্ব জুড়ে বিস্তৃত। অভিষেক ফরওয়ার্ডিং লেটারটা দ্রুত পড়তে শুরু করল। তার চোখের ভ্রুতে বিস্ময়ের ভাঁজ পড়ল। রোহন আর জয়ন্ত পাশে বসে উৎকণ্ঠার সাথে শুনছিল। তাদের প্রাথমিক স্বস্তি যেন হঠাৎই এক নিমেষে উবে গেল। টাইগার আই? আমি তো সাইবার ওয়ার্ল্ডের অনেক কিছু জানি, কিন্তু এই নামটি তো আগে শুনিনি। বিনয় তো দাবি করেছিল যে সে বন বাঁচানোর জন্য এসব করছে। ও বলেছিল এই যান্ত্রিক বাঘেরা সুন্দরবনের পাহারাদার। অপরাধীরা সবসময় একটা মহৎ আদর্শের আড়ালে নিজেদের ঘৃণ্য উদ্দেশ্যকে ঢেকে রাখে। রোহন, বিনয়ের ঘর থেকে উদ্ধার করা ল্যাপটপের এনক্রিপশন খুলতেই আমরা জানতে পেরেছি এই যান্ত্রিক বাঘগুলো কেবল সুন্দরবনে সীমাবদ্ধ নয়। উড়িষ্যার শিমলিপাল, মধ্যপ্রদেশের কানহা অভয়ারণ্য, এমনকি থাইল্যান্ডের কিছু ফরেস্ট রিজার্ভ থেকেও এই একই ধরনের যান্ত্রিক গর্জনের রিপোর্ট আসছে। বিনয়কে প্রযুক্তি এবং অর্থ সরবরাহ করেছে অন্য কেউ। এই সিন্ডিকেট কেবল জাল নোট তৈরি করে না, তারা পরিবেশ সন্ত্রাসবাদ এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে দুর্বল করার কাজে লিপ্ত। ঠিক সেই সময় হরেন ঠাকুর ঘরে ঢুকল। তবে এবার তার হাতে শুধু চা বিস্কুট নয়, তার চোখে মুখে ছিল চরম আতঙ্ক আর এক অশুভ সংবাদ। তার কাঁসার থালাটা হাত থেকে পড়ে যাচ্ছিল। কোনো মতে সামলে নিল সে। বলল, সাহেব, এক নতুন বিপদ আইছে। জমিদার বাড়ির বড় বৌমা নিখোঁজ। বিনয় বাবুরে ধরার পর থেকে তারে আর দেখা যাইতেছে না। তার ঘরের দরজা খোলা, কিন্তু তার কোনো খোঁজ নাই। আর ওই সনাতন উড়াল তারে নদীর চরে হাত ভরা অবস্থায় পাওয়া গেছে। কে বা কারা তারে মারছে কে জানে। তার শরীর থেকে রক্ত ঝরছে। অভিষেক বিদ্যুৎ স্পৃষ্টের মতো উঠে দাঁড়ালো। তার চোখে মুখে এবার আর কেবল রহস্যভেদের কৌতূহল নয়, রয়েছে এক গভীর শঙ্কার ছাপ। রহস্যের ডালপালা এবার লোকালয়ের ভেতরেও ছড়িয়ে পড়েছে। বড় বৌমার নিখোঁজ হওয়া এবং নিরীহ সনাতন মোড়লের ওপর আক্রমণ সবই প্রমাণ করে যে বিনয়ের গ্রেফতারের পরও কোনো এক অদৃশ্য শক্তি এই গ্রামে সক্রিয় রয়েছে। এই শক্তি আরও ভয়ঙ্কর, আরও সুসংগঠিত। জয়ন্ত, তুই আর সুমিত পুলিশ ফোর্স নিয়ে এক্ষুনি জমিদার বাড়ির দিকে যা। বড় বৌমাকে খুঁজে বের করবার চেষ্টা কর। অয়ন, তুই ডক্টর অর্ণবের সঙ্গে থাক। আমি রোহনকে নিয়ে সনাতন মোড়লের কাছে যাচ্ছি। অভিষেক রিভলভারটা কোমরে গুজে নিল। সুন্দরবনের এই আদিম অরণ্যে এবার আর বাঘ মানুষের লড়াই নয়, এবার মানুষ আর হয়তো কোনো মানুষের ছদ্মবেশী দানবদের মধ্যে এক চূড়ান্ত লড়াই শুরু হতে চলেছে। সনাতন মোড়লকে স্থানীয় বনবিভাগীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সারা শরীরে অদ্ভুত সব নখের দাগ, কিন্তু সেই দাগগুলো কোনো সাধারণ বাঘের নখের মতো নয়, যেন কোনো সূক্ষ্ম ধাতব কাঁটা দিয়ে তার পিঠটা চিরে দেওয়া হয়েছে। তার চোখে মুখে তখনও গভীর আতঙ্কের ছাপ।
ডক্টর অর্ণব তার আঘাতগুলো পরীক্ষা করে বললেন, এই ক্ষতগুলো কোনো কোনো প্রাকৃতিক অস্ত্রের নয়, এগুলো অত্যন্ত ধারালো যান্ত্রিক নখের আঘাত। সনাতন কাকা এই কাজ করেছে? আর বড় বৌমা কোথায়? সাহেব, ওটা ওটা কোনো বাঘ ছিল না সাহেব, ওটা ওটা ছিল কোনো কোনো মানুষ। দেখতে দেখতে মানুষেরই মতো, কিন্তু কিন্তু হাতগুলা বাঘে থাবার মতো দাঁড়ালো। তার মুখে একখান মাস্ক ছিল বটে, কিন্তু কিন্তু চোখগুলো তার, আমি দেখছিলাম চোখ দুটো ছিল এক্কেরে নীল, আর আর ঠিক সেই নীল চোখের আলোর মতো আমরা আমরা যে আরো রাতে দেখতাম ওইটা। ওরাই ওরাই বড় বৌমারে নিয়ে গেল শীতল খাড়ির দিকা। আমি আমি বাধা দিয়েছিলুম বলে আমার এই অবস্থা হইল আজ। শীতল খাড়ি নামটা শুনেই অভিষেক শিউরে উঠল। ওটা সুন্দরবনের এমন এক এলাকা যেখানে ম্যানগ্রোভের শিকড় পচে মিথেন গ্যাস তৈরি হয়। সাধারণ মানুষ সেখানে যেতে সাহস পায় না অক্সিজেনের অভাবে। ওখানকার বাতাস এতটাই ভারী যে ফুসফুসের পক্ষে তা গ্রহণ করা অসম্ভব। গ্রামের প্রবাদ আছে, শীতল খাড়িতে যে একবার ঢোকে সে আর জীবিত ফেরে না। অভিষেক আর রোহন দ্রুত রওনা দিল শীতল খাড়ির দিকে। পথ দেখালো গফুর মাঝি। তার মুখমণ্ডল ভয়ে কালো হয়ে গেছে। গফুর মাঝি বলল, সাহেব, শীতল খাড়ি তো মরণের রাস্তা, ওখানে মানুষ যায় না, শুধু কুমির আর বিষাক্ত সাপ থাকে। ওখানে যে ঢুকবে এ আর ফিরব না। কিন্তু অভিষেক অটল, বড় বৌমাকে উদ্ধার করতেই হবে। তারা যখন শীতল খাড়ির মুখে পৌঁছল তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে। চারিদিকে নিস্তব্ধতা যেন কোনো অশুভ সংকেত দিচ্ছে। ম্যানগ্রোভের শ্বাসমূলগুলো এখানে আরও বেশি ঘন, আরও বেশি ভয়ঙ্কর। এখানকার বাতাস ভারী, এক ধরনের মিষ্টি গন্ধ যেন মিথেন গ্যাসের ইঙ্গিত দিচ্ছে। হঠাৎ তারা লক্ষ্য করল নদীর চরে শাড়ির একটা অংশ পড়ে আছে। তার পাশেই কতগুলো পায়ের ছাপ, মানুষের পায়ের ছাপ, কিন্তু একটা পা অন্যটার চেয়ে ভারী। মাটির ওপরের দাগগুলো দেখে মনে হচ্ছে যে যে লোকটা বড় বৌমাকে নিয়ে গেছে তার একটা পা কৃত্রিম বা প্রস্থেটিক। তারা যখন খাড়ির ভেতরে প্রবেশ করল তখন বনের অন্ধকার থেকে হঠাৎ এক সুরেলা কিন্তু কর্কশ হাসির শব্দ ভেসে এলো। সেই হাসি যেন শীতল খাড়ির মৃত বাতাসকে চিরে খান খান করে দিল। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক লম্বা ছিপছিপে মানুষ। তার পরনে দামি স্যুট, কিন্তু পায়ে ভারী জঙ্গল বুট, হাতে একটি বিশেষ ধরনের বাঁশি। তার মুখের মাস্কের আড়ালে দুটি নীল চোখ জ্বলছে, যা সনাতনের বর্ণনা করা সেই নীল আলোর মানুষের সাথে হুবহু মিলে যাচ্ছে। ব্যক্তিটি এক অদ্ভুত ভঙ্গিতে ঝুঁকে পড়ে বলল, নমস্কার অভিষেক বাবু, শেষ পর্যন্ত আপনি শীতল খাড়ির দরজা পর্যন্ত পৌঁছালেন। আমি মিস্টার জেমস, টাইগার আই সিন্ডিকেটের দক্ষিণ এশিয়ার প্রধান। বিনয় একটা বাচ্চা ছেলে ছিল, শুধু খেলনা নিয়ে খেলতে চেয়েছিল, কিন্তু আমি এখানে এসেছি আসল শিকারে, এবং জমিদার বাড়ির একটি মহিলা এখন আমার হাতে জিম্মায়। অভিষেক দ্রুত তার রিভলভার বের করার আগেই মিস্টার জেমস হাতের বাঁশি বাজালেন। সাথে সাথে চারপাশে ঝোপঝাড় থেকে আরও 4টি যান্ত্রিক বাঁক বেরিয়ে এলো, যেগুলো ডিজাইন বিনয়ের বাঁকগুলোর চেয়েও অনেক বেশি উন্নত এবং ঘাতক। এদের চোখের এলইডি লাইটগুলো আরও উজ্জ্বল, আর এদের শরীর থেকে আসা যান্ত্রিক ঘর ঘর শব্দটা অনেক বেশি শক্তিশালী। তাদের চোখ থেকে যেন তীব্র লেজার বিম বের হচ্ছে। মিস্টার জেমস চিবিয়ে চিবিয়ে আবারও পরিষ্কার বাংলায় বলল, অভিষেক বাবু, খেলাটা এখন শুরু হবে। এই শীতল খাড়ি আমার শিকারের ক্ষেত্র,
আপনার বন্ধুদের বলুন তারা যেন এখানে ভুল করেও না ঢোকে। আর মহিলাটি সে আমার হাতে ততক্ষণ সুরক্ষিত যতক্ষণ আপনারা আমার কথা মেনে চলবেন। অভিষেকের সামনে তখন এক অমোঘ চ্যালেঞ্জ। একদিকে জমিদার বাড়ির বউয়ের জীবন, অন্যদিকে এই আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে এক অসম লড়াই। শীতলখাড়ির বিষাক্ত বাতাস যেন তার ফুসফুসকে চেপে ধরছে, কিন্তু অভিষেকের চোখে মুখে তখন ক্রোধের আগুন। সে জানে এই সুন্দরবনকে বাঁচাতে হলে এই জেমস নামক দানবকে থামাতে হবে। শীতলখাড়ির বাতাস ক্রমে বিষিয়ে আসছিল। মিথেন গ্যাসের সেই মিষ্টি কিন্তু দম বন্ধ করা গন্ধে অরণ্যের স্বাভাবিকতা হারিয়ে গেছে। মিস্টার জেমসের সেই নীল চোখ দুটো অন্ধকারের মধ্যেও জ্বলজ্বল করছে। তার হাতের বাঁশির সুর থামা মাত্রই 4টি যান্ত্রিক বাঘ অভিষেকের চারপাশ ঘিরে ধরল। তাদের পা ফেলার শব্দে কোনো ধাতব খটখটানি নেই, বরং তারা এক ধরনের প্যাড ব্যবহার করছে যা তাদের নিস্তব্ধে শিকার করার ক্ষমতা দিয়েছে। অভিষেক বাবু, আপনি ভাবছেন বিনয়ের মতো আমি আপনাকে সুযোগ দেব? না, আমি ব্যবসায় বিশ্বাসী, বুঝলেন? এই সুন্দরবন হলো একটা করিডোর। এখান দিয়ে কয়েকশো কোটি ডলারের ডাটা চিপ পাচার হবে, আর আপনি এবং আপনার এই বন্ধুরা হলেন সেই পথে আসার ছোট্ট একটা সন্ধান। জেমস তার বাঁশিতে এক বিশেষ ধরনের টিউন বাজালেন। সাথে সাথে সামনের বাঘটি অকল্পনীয় গতিতে অভিষেকের দিকে ঝাঁপিয়ে পড়ল। অভিষেক তার রিভলভার থেকে পরপর 3টে গুলি ছুড়ল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো গুলিগুলো বাঘের ধাতব ত্বকে লেগে কেবল স্ফুলিঙ্গ তৈরি করল। বাঘটির কোনো ক্ষতি হলো না। অভিষেক, ওর ক্লিয়ারেন্স লেভেল হাই। ওটা ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড দিয়ে ঢাকা, গুলি চালিয়ে কাজ হবে না। অভিষেক এক ঝটকায় সরে গিয়ে পাশে একটি সুন্দরী গাছের গুড়ির আড়ালে আশ্রয় নিল। বাঘটি তার প্রকাণ্ড থাবা দিয়ে সেই গুড়িটাকে চিরে ফেলল। ওদিকে জেমসের অন্য 2 সঙ্গী ততক্ষণে দেখা গেল জমিদার বাড়ির বৌমাকে লতা দিয়ে বেঁধে রাখা একটি ছোট নৌকায় তুলে নিয়ে গহীন খাড়ির ভেতরে মিলিয়ে গেল। রোহনের নৌকাটাকে আটকাতেই হবে। ওই মহিলাটার কাছেই হয়তো ওদের সব গোপন ট্রান্সফার কোড আছে। রোহন আর দেরি করল না। সে তার ব্যাগ থেকে একটি ছোট পোর্টেবল ডিভাইস বের করল। এটা ডক্টর অর্ণবের দেওয়া একটি ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইপিএম জেনারেটর। তবে এটার রেঞ্জ খুব কম, বাঘগুলোর খুব কাছে না গেলে এটা কাজ করবে না। অভিষেক, আমাকে অন্তত 10 ফুট কাছে যেতেই হবে। তুই ওদের ডাইভার্ট করতে পারবি? অভিষেক দাঁতে দাঁত চেপে লড়তে শুরু করলো। সে তার রিভলভার ছেড়ে দিয়ে একটি লম্বা শ্বাসমূল উপড়ে নিয়ে বাঘগুলোর সামনে ঝাঁপিয়ে পড়ল। সে জানতো এটা আত্মঘাতী, কিন্তু মহিলাটিকে বাঁচাতে সে আজ মরিয়া হয়ে উঠল। ওদিকে ফরেস্ট বাংলোয় বসে ডক্টর অর্ণব চ্যাটার্জি বিনয়ের ফেলে যাওয়া ডায়েরি এবং কম্পিউটারের হার্ড ড্রাইভ খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করছিলেন। অয়ন তার পাশে বসে কফি বানিয়ে দিচ্ছিল। হরেন ঠাকুর দরজার কাছে তটস্থ হয়ে দাঁড়িয়ে। অর্ণব আচমকা সোজা হয়ে বসে বলল, পেয়েছি। অয়ন, দেখো দেখো এই কোডটা। এটা শুধু কোনো অপরাধী সিন্ডিকেটের কাজ নয়। এই মিস্টার জেমস আগে ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড ছিল। সে ছিল একটি ইউরোপীয় দেশের ডিফেন্স রিসার্চ ল্যাবের বিজ্ঞানী। সে এমন এক প্রজেক্টে কাজ করত যার নাম ছিল শ্যাডো প্রিডেটর। শ্যাডো প্রিডেটর মানে কি এই যান্ত্রিক বাঘগুলো? ঠিক তাই। এরা এমন রোবট বানাতে চেয়েছিল, কিন্তু প্রজেক্টটা এথিক্যাল কারণে বন্ধ হয়ে যায়। জেমস তখন সেই ব্লু প্রিন্ট চুরি করে পালিয়ে আসে এবং সুন্দরবনকে বেছে নেয় তার ফিল্ড ট্রায়ালের জন্য। এখানে সে মহিলাটিকে অপহরণ করেছে কারণ মহিলাটির শ্বশুর ছিলেন একসময় এই অঞ্চলের বড় জমিদার এবং তার কাছে এক বিশাল গুপ্তধনের ম্যাপ আছে বলে জেমসের ধারণা। সেই ম্যাপ নয়, জেমস আসলে খুঁজছে ব্রিটিশ আমলের তৈরি এক গোপন সুড়ঙ্গ, যা সরাসরি বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে বিদেশের কোনো জাহাজ ঘাঁটি পর্যন্ত পৌঁছেছে। সাহেব, আমার বাপ কইতো ওই শীতল খাড়ির নিচে এক পাতাল নৌকা রাস্তা আছে।
ইংরেজরা নাকি ওইটা বানায়ছিল সোনা চালানের জন্য। ওইটা কি তবে সত্যি গো বাবু? হ্যাঁ হরেন কাকা, জেমস সেই সুড়ঙ্গটাকে মেরামত করে তার গ্লোবাল ডাটা সেন্টারের কেবল বসাতে চায়। আর জমিদার বাড়ির বড় বৌমাটি হলো সেই সুড়ঙ্গের চাবিকাঠি। শীতলখাড়ির গভীরে তখন শুরু হয়েছে প্রাণের লড়াই। রোহন হামাগুড়ি দিয়ে কাদা মারিয়ে সেই যান্ত্রিক বাঘগুলোর নিচে পৌঁছে গেল। অভিষেক তখন নিজের শরীর রক্তাক্ত করে বাঘগুলোকে নিজের দিকে ব্যস্ত রেখেছে। একটি বাঘ তার যান্ত্রিক চোয়াল দিয়ে অভিষেকের জ্যাকেট ছিঁড়ে ফেলেছে। এখনই সময়, অভিষেক সরে যা। রোহন ইপিএম জেনারেটরের সুইচ টিপতেই এক বিশাল বৈদ্যুতিক স্ফুলিঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ল। মুহূর্তের জন্য শীতলখাড়ির বিষাক্ত বাতাস যেন নীল আলোয় উজ্জ্বল হয়ে উঠল। যান্ত্রিক বাঘগুলো হঠাৎ স্থির হয়ে গেল। তাদের চোখের লাল আলো কয়েকবার দপদপ করে নিভে গেল। জেমসের হাতের বাঁশিটি তার হাতেই বিস্ফোরিত হলো। আমার বাঘগুলো, ইউ ইডিয়টস, তোমরা জানো না কত কোটি ডলার নষ্ট করলে? জেমস তার পকেট থেকে একটি ছুরি বের করে অভিষেকের দিকে ধেয়ে এলো। কিন্তু অভিষেক আজ সুন্দরবনের মাটির প্রতিনিধি। সে জেমসের কবজি ধরে এমন এক মোচড় দিল যে জেমস হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। ঠিক সেই মুহূর্তেই খাড়ির অন্ধকার চিরে একটি বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার বেরিয়ে এলো। না, এটা যান্ত্রিক নয়, এর গায়ের ডোরা কাটা চামড়ায় লেগে আছে বনের আসল কাদা, আর ওর চোখ থেকে ঝরছে আদিম ক্রোধ। বনের রাজা হয়তো এতক্ষণ ধরে এই যান্ত্রিক উপহাসগুলো দেখছিল। জেমস ভয়ে পাথর হয়ে গেল। বাঘটি জেমসের দিকে তাকালো না, বরং তার সেই যান্ত্রিক খেলনাগুলোর উপর এক বিশাল থাবা মারল। ধাতব বাঘগুলো লোহার স্ক্র্যাপের মতো দুমড়ে মুচড়ে গেল। অরণ্য নিজেই তার বিচার করতে শুরু করেছে। অতঃপর অর্ণবদের ফোর্স এলো এবং উদ্ধার হলো কয়েক হাজার কোটি টাকার মাইক্রোচিপ সহ আরও ডেটা এবং জঙ্গলের 30 ফুট নিচের সেই ব্রিটিশ আমলের চোরা সুড়ঙ্গ। খুঁজে পাওয়া গেল জমিদার বাড়ির বড় বৌমাকে, এবং জেমস ও তার গোটা অপরাধ বাহিনীকে জীবিত ধরে ফেলা হলো। যদিও পুলিশ প্রচণ্ড তৎপর ছিল, অভিষেক এবং অর্ণবদের দারুণ সাহায্য করেছিল। অবশেষে আবারও সুন্দরবনের মাটিতে সত্যিকারের শান্তি নেমে এলো। শেষ হলো লেখক অয়ন হালদারের কলমে রয়্যাল বেঙ্গলের নীল চোখ। আজকের গল্পের গল্প পাঠে ছিলাম আমি সৌভিক। গল্পে সুমিত এবং সনাতনের চরিত্রে রমাকান্ত, রোহনের চরিত্রে কুমারজিৎ, অয়নের চরিত্রে সৌভিক দাস, গফুর এবং জয়ন্তর চরিত্রে দিব্যেন্দু, অভিষেকের চরিত্রে সৌমদী, হরেন এবং জেমসের চরিত্রে পার্থ, অবিনাশের চরিত্রে সৌভিক দাস, বিনয়ের চরিত্রে আর্য, অর্ণবের চরিত্রে আমি সৌভিক। গল্পের নাট্যরূপ প্রদানে দুর্বা, গল্পের শব্দ সংযোজনে সৃজা, আবহ সৃষ্টিতে আমি সৌভিক। এই সুন্দর পোস্টারটি ডিজাইন করেছে টিম পিক্সেলেট। তবে কেমন লাগলো আজকের গল্পটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে গল্পটি শেয়ার করে দিন। আর গল্পটিতে হাইপ করে গল্পটি আরও বেশি সংখ্যক শ্রোতা বন্ধুর কাছে পৌঁছে দিতে আমাদের সাহায্য করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তবে আজ চলি, ফিরে আসব আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্য, রোমাঞ্চ, থ্রিলার এবং গপ্প।